হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইজে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের এক্সাম হয়ে গেল, হয়তোবা কিছুদিনের মধ্যেই তোমাদের রেজাল্টও বেরিয়ে যাবে। অনেকেরই এক্সাম ভালো হয়েছে, অনেকেরই খারাপ হয়েছে। এই সময়টা কিন্তু এই ভালো খারাপ ভেবে আর সময় নষ্ট করো না, ঠিক আছে? একটু মজা করার চেষ্টা করো। এতদিন তোমরা প্রিপারেশন নিয়ে এসেছো, অনেক পরিশ্রম করেছো, ঠিক আছে? এখন কিছুদিন রেজাল্ট আসা পর্যন্ত তোমরা একটু নিজেদেরকে খুশি করার চেষ্টা করো, খুশি রাখার চেষ্টা করো। যেটা করতে তোমার পছন্দ হয় সেই জিনিসটা করতে থাকো। রেজাল্ট আসলে বোঝা যাবে যে কী পরিস্থিতি, কার সিলেকশন হবে আর কার সিলেকশন হবে না। তো এখন এসব ভাবা বন্ধ করো, এখন একটু খুশি থাকার চেষ্টা করো, ঠিক আছে? আর তোমরা অনেকেই বলছো কাট অফ নিয়ে ভিডিও আসার, কাট অফের উপর কাজ চলছে, কাট অফ অ্যানালিসিস করা হচ্ছে। খুব শীঘ্রই তোমাদের জন্য কাট অফের জন্য একটা ভিডিও চলে আসবে, তোমাদের একদম অ্যাকুরেট কাট অফ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি এটা তোমাদের সবার জন্যই। কাদের কাদের? যারা তোমরা এক্সাম দিয়েছো, যারা তোমরা এক্সাম দেবে, এমনকি যারা এখনই ভেবে নিয়েছো যে এক্সাম যেহেতু আমার এবছর খারাপ হয়েছে, পরের বছর আমি আবার অ্যাপিয়ার হব এক্সামের জন্য। তোমাদের সবার জন্যই আজকের এই ভিডিওটি। তোমাদের এখানে আমি দেখাবো এই যে আমরা যে বিগত কয়েক মাসে যা পড়েছি, এই কম্পোজ স্টাডি ইউটিউব চ্যানেলে যা তোমাদের পড়ানো হয়েছে এএনএম জিএনএম 2024-এর জন্য, সেখান থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন এসেছে। আমি তোমাদের দেখিয়ে দেবো। ডাইরেক্টলি অনেক প্রশ্ন এসেছে, ইনডাইরেক্টলি অনেক প্রশ্ন এসেছে, কিন্তু এসেছে এখান থেকেই, এই নোট থেকেই। প্রতিটি প্রশ্ন এবং তার সাথে স্ক্রিনশট নেওয়া আছে তোমাদের যে ক্লাসে পড়ানো হয়েছে সেই সমস্ত কিছু। তোমরা যারা যারা কমপ্লিট আমাদের এই কোশ্চেন প্র্যাকটিস সিরিজটি ফলো করেছো, তোমরা আশা করি বুঝতে পারবে যে কোন জায়গায় কী কী পড়ানো হয়েছিল, কী কী বলা হয়েছিল। তো তোমরা সকলেই দেখবে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে, ঠিক আছে? এখানে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, তোমাদের কাউন্সিলিং রিগার্ডিং যে কোনো নোটিফিকেশন, নেক্সট ইয়ার এক্সাম কবে হচ্ছে, কী হচ্ছে, এছাড়াও আমাদের কম্পোস্টের সমস্ত ক্লাস নোট, মক টেস্ট, এই সমস্ত কিছু তোমরা এই দুই গ্রুপে পেয়ে যাবে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা এখনই নয়তোবা ভিডিও দেখার শেষে গিয়ে এই সমস্ত গ্রুপ চেক আউট করতে পারো, ঠিক আছে? চলো তাহলে আমরা দেখে নিই যে কোশ্চেনগুলো আমাদের দেখো কোথা থেকে এসেছে। সবার প্রথমেই তোমাদের লাইফ সায়েন্স যে কোশ্চেনটা ছিল সেটা কী ছিল, যে সঠিক জোটটি খুঁজে বের করো। এখানে দেখো তোমাদের এটা ম্যারাথন ক্লাসে করানো হয়েছে। ম্যারাথন ক্লাসে করানো হয়েছে যে মানবদেহের একটি মিশ্র গ্রন্থি কী। এখানে দেখো অগ্নাশয়, ঠিক আছে? দেখো সেম কোশ্চেন এখানে এসেছে, অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, ঠিক আছে? 2 নম্বর বলেছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি। এখানে দেখো টোটাল একটা লিস্ট করে দেওয়া হয়েছিল নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়াগুলি কী কী, এবং কোনটি অবায়ুজীবী, কোনটি বায়োজীবী, কোনটি স্বাধীন, কোনটি মিথজীবী। এখানে রাইজোবিয়াম, এখানে দেখো রাইজোবিয়াম তোমাদের মিথজীবীর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু করানো হয়েছিল, এটা নাইট্রোজেন চক্রে পড়ানো হয়েছিল। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে যারা ডিম পারে তাদেরকে কী বলা হয়। তোমাদের একটা কোশ্চেনে, আমি কোশ্চেনটি এখানে খুঁজে পাইনি, ঠিক আছে? আর সেটা কোশ্চেন কিন্তু এটা ডাইরেক্ট ছিল না। আমি তোমাদের প্রথমেই বলেছি যে কিছু কোশ্চেন ডাইরেক্ট ছিল আর কিছু কোশ্চেন ইনডাইরেক্ট, যেটা আমি তোমাদের ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম। তাহলে একটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ভিভিপেরাস আর ওভিপেরাস, ঠিক আছে? ওভিপেরাস হলো তারা যারা এগ দেয়, ঠিক আছে? আন্ডা এটাও বলেছিলাম যে আন্ডা গোল হয়, আর এখানে ওভিপেরাসের ও গোল আছে, ঠিক আছে? তারপরে এখানে ভিভিপেরাস যারা বাচ্চা দেয় তাদেরকে আমরা ভিভিপেরাস বলি, আর যারা ডিম দেয় তাদেরকে আমরা ওভিপেরাস বলি, তাই তো? এটা মনে পড়ছে তোমাদের যারা তোমরা ক্লাস করেছো। তারপর 4 নম্বরে দেওয়া ছিল প্রাকৃতিক অক্সিন কোনটি। দেখো এখানে কোনটি কৃত্রিম হরমোন, এখানে দেওয়া আছে NAA, আর দেখো IAA-তে একটা দাগ দেওয়া আছে, এখানে বলা হয়েছিল যে IAA হলো প্রাকৃতিক অক্সিন, ঠিক আছে? তারপর নেক্সট 5 নম্বরে দেওয়া ছিল যে নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না। এখানে দেখো COH, এই যে তোমাদের স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছিল NH2 COH, এখানে বলা হয়েছিল যে এখানে হাইড্রোজেন NH2 আর COH তো থাকবেই, আর গ্রুপটা কী হয়, চেঞ্জ হতে থাকে। যদি শুধু H থাকে তাহলে গ্লাইসিন হয়, তারপর OH থাকলে সেরিন হয়, ঠিক আছে? এই সমস্ত তোমাদের বলা হয়েছে। আর এখানে কিন্তু CN এর কোনো রূপ আলোচনা করা হয়নি। এখানে তোমাদের রাইট আনসার কী হয়, C হয়, এটাও তোমাদের করানো হয়েছে। তারপর এই যে কোশ্চেনটা গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা, এটা তোমাদের মক টেস্ট যে দেওয়া হয়েছিল, মক টেস্ট 2-তে দেওয়া ছিল। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগের মাধ্যমে প্রথম প্রস্তুত হরমোন কোনটি, সঠিক আনসার ইনসুলিন। আর আমাদের এখানে কোশ্চেন কী এসেছে যে ইনসুলিন প্রস্তুত করা হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতিকে আমরা কী বলে থাকি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? মক টেস্ট 2-র কোশ্চেন। নেক্সট 7 নম্বরে দেখো দেওয়া আছে আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রব্য, ঠিক আছে? ফ্যাটের দ্রব্য মানে কোন ভিটামিনটি, ভিটামিনের চ্যাপ্টারে তোমাদের পড়ানো হয়েছে। দেখো তেলের দ্রব্য বা ফ্যাটের দ্রব্য, এখানে ADEK এই 3টি ছিল ফ্যাটের দ্রব্য, উপরে সবগুলি আমাদের রাইট আনসার। তাহলে আর আমরা এটাও জেনেছি সবার প্রথমে যে ভিটামিন ইর যে রাসায়নিক নাম সেটা হলো টেকোফেরাল, এটাও তোমাদের করানো হয়েছে। তারপর এই যে 8 নম্বর প্রশ্ন নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরে ভারসাম্য রক্ষা করে, এটা তো বহুবার করানো হয়েছে, এটা তোমাদের PYQ ছিল ডাইরেক্ট। এই যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক, আর তোমাদের ম্যারাথনে করানো হয়েছিল, সেখানে আনসার ছিল সেরিবেলাম, মানে সেরিবেলাম আর লঘু মস্তিষ্ক একই জিনিস। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, সমস্ত প্রশ্নই আমি দেখাবো এখানে যে তোমাদের কোথায় কোথায় করানো হয়েছে, ঠিক আছে? শুধু বলে যাব না যে এই কোশ্চেনটা করানো হয়েছে, ওই কোশ্চেনটা করানো হয়েছে। তোমাদের আমি কিন্তু পাশে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছি যে কোথায় কোন সময় কী পড়ানো হয়েছে। তোমাদের যদি মনে হয় যে এগুলো তোমরা ক্রস চেক করবে, তোমরা তাও করতে পারো, ঠিক আছে? সমস্ত কিছুই তোমাদের করানো হয়েছে। দেখো তারপর বলেছে পায়রা দেহে বায়ুথলির সংখ্যা, এটা তোমাদের 3 থেকে 4 বার করানো হয়েছে সেটে, কারেক্ট আনসার 9টি। তারপর
10 নম্বর বলেছে দুটি পৃথক জীবের সংকরায়নকে কী বলা হয়। এখানে দেখো টেস্ট ক্রস ব্যাক ক্রস যখন তোমাদের পড়ানো হয়েছে তখন বলা হয়েছিল যে টেস্ট ক্রস কি মটর গাছের মধ্যেই হয়তো বা কোনো লম্বা খাটো গাছের মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে সেগুলোকে আমরা কি টেস্ট ক্রস বা ব্যাক ক্রস বলি। এবারে যদি দুটি আলাদা কী হয় পৃথক জীবের মধ্যে হয় তাহলে সেটাকে আমরা হাইব্রিডাইজেশন বলে থাকি। এটা তোমাদের এই টেস্ট ক্রস ব্যাক ক্রস যে পড়ানো হয়েছে বংশগতিতে সেখানে কিন্তু বলা হয়েছিল, ঠিক আছে। তারপরে হেটেরোসিস কি, হেটেরোলোগাস কি, হোমোলোগাস কি, এই সমস্ত কিছু তোমাদের কিন্তু করানো হয়েছিল। তারপর নেক্সট 11 নম্বর প্রশ্নে কি বলেছে যে নিম্নলিখিত কোনটি খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল খুব ইজি, মক টেস্ট নাম্বার 3। দেখো এখানে একটা কোশ্চেন ছিল যে জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন কি। এই ফাইটোপ্ল্যাঙ্কটনের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে জলের মধ্যে যে বাস্তুতন্ত্র চলে সেটা কি, সর্বপ্রথমে ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপর জুপ্ল্যাঙ্কটন, তারপর ছোটো মাছ, তারপর বড় মাছ, ঠিক আছে। এইভাবে জলের মধ্যে একটা খাদ্য শৃঙ্খল চলতে থাকে। তো সেমভাবেই যদি তোমরা কোশ্চেনটা বুঝে থাকো, এই কোশ্চেনটা এই মক টেস্ট নাম্বার 3 এই কোশ্চেনটা বুঝে থাকো তাহলে কিন্তু এটা আনসার করতে পারতে যে ঘাস, তারপর ছাগল, তারপর মানুষ, মানে ঘাসকে খাবে ছাগল আর ছাগলকে মানুষ, এভাবেই একটা খাদ্য শৃঙ্খল চলতে থাকে। 12 নম্বর প্রশ্নে দেখা বলেছে নিম্নলিখিত কোন যৌগটি যকৃত হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হবে না, মানে হিমোগ্লোবিন থেকে কি উৎপন্ন হয় না। দেখো যকৃত হিমোগ্লোবিন থেকে হিমোগ্লোবিনটা হিম আর গ্লোবিন দুই পার্টে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। হিম পাওয়া যাবে, হিম ভেঙে তারপর বিলিরুবিন আর বিলিভার্ডিন তৈরি করবে, কিন্তু লেসিথিন পাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে হিমোগ্লোবিন থেকে কিন্তু লেসিথিন পাওয়া যাবে না। এখানে দেখো এই যে বিলিরুবিন বিলিভার্ডিন যেখানে পড়ানো হয়েছে সেখানে তোমাদের কিন্তু এগুলো বলা হয়েছিল। নেক্সট 13 নম্বর প্রশ্নে এখানে লেখা আছে যে নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত। মেন্ডেলের সমস্ত সূত্রই তোমাদের বলা হয়েছিল, কী কী সূত্র রয়েছে, পৃথকীকরণ সূত্র, প্রকটতা সূত্র, ঠিক আছে, স্বাধীন বিন্যাস সূত্র, এই সমস্ত কিছু বলা হয়েছে। সেখানে বলা হয়েছিল ল অফ ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারের সূত্র, তাহলে এটা এখানে রাইট আনসার। তারপর 14 নম্বর প্রশ্ন বলেছে কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন তাদের মধ্যে খাদ্যের যে সংগ্রাম হয় সেটাকে আমরা কী বলে থাকি। দেখো এটা ডাইরেক্ট তোমাদের কোশ্চেন করানো হয়নি, যেটা করানো হয়নি ডাইরেক্ট সেটা আমি বলেই দিচ্ছি যে ডাইরেক্ট করানো হয়নি। এটা তোমাদের এভাবে করানো হয়েছিল যখন ডারউইনের প্রাকৃতিক নির্বাচন বলা হয়েছিল, ঠিক আছে, প্রকৃতির দ্বারা নির্বাচন, সেখানে অন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতি সম্বন্ধে তোমাদের আলোচনা করা হয়েছিল। তো তোমরা যদি সেটা বুঝে থাকো তাহলে কিন্তু এটা সহজেই আনসার করতে পারতে। এটা আমি বলছি যে এটা তোমাদের ডাইরেক্ট করানো হয়নি। তারপর নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো বলেছে বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে। এখানে দেখো এই যে চার্টের মাধ্যমে এখানে তোমাদের ডিটেলস এ বি এবি ও সমস্ত অ্যান্টিজেন তারপরে অ্যান্টিবডি সমস্ত কিছু এখানে দেখানো হয়েছিল। সেই এটা ছিল তোমাদের দেহ তরলের একটা লেকচারে, ঠিক আছে। তারপর 16 নম্বরে দেখো নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত খাঁটি ডিএনএতে থাকে না। এটা তোমাদের পিওয়াই কিউ ছিল, এটা তোমাদের ক্রোমোজোম যে চ্যাপ্টারটি ছিল, ঠিক আছে, ক্রোমোজোম ডিএনএ, ঠিক আছে, জিন সেখানে করানো হয়েছিল। দেখো আয়রনের থাইমিনের বদলে যে নাইট্রোজেন বেসটি পাওয়া যায় সেটা কি ইউরাসিল, এখানে রাইট আনসার তোমাদের ইউরাসিল। নেক্সট 17 নম্বর প্রশ্ন এখানে বলেছে যে মানবদেহের স্ত্রী জননতন্ত্রের অংশ নয়। এখানে দেখো ছবির মধ্যে সমস্ত কিছু দেওয়া ছিল, এখানে যে ডিম্বাশয়, জরায়ু, ফ্যালোপিয়ান এই সমস্ত কিছুই কি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ, কিন্তু ভাস্ট ডিফারেন্স পুরুষের মধ্যে পাওয়া যাবে। এখানে এটা বলা হয়েছিল যে ফ্যালোপিয়ান টিউব যে রয়েছে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কী হয় নিষেক ঘটে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার রিজিয়ন এরকম একটা ফোলা জায়গা থাকে, এই ফোলা জায়গার মধ্যে এখানে কী হয় নিষেক ঘটে, এটাও তোমাদের পড়ানো হয়েছে। তারপর 18 নম্বর প্রশ্ন বলছে নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে। দেখো এখানে 17 নম্বর প্রশ্ন যেটা করানো হয়েছিল ডিএনএ তন্তু ও হিস্টোন অক্টোমারের সমন্বয়ে গঠিত কী হয় নিউক্লিওজোম, মানে নিউক্লিওজোম এই যেখানে দেওয়া আছে, তাই নিউক্লিওজোমের মধ্যে কোন প্রোটিন থাকবে হিস্টোন প্রোটিন থাকবে, তাহলে এখানে রাইট আনসার হবে তোমাদের এ হিস্টোন, ঠিক আছে। তারপর নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো বলেছে যে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিশ্চিত হয়। এটা তোমাদের কোথায় করানো হয়েছে হরমোনের চ্যাপ্টারে পড়ানো হয়েছিল যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিশ্চিত হয়। ক্লাসে আমরা থাইরয়েড থাইরক্সিন এই সমস্ত হরমোন সম্বন্ধে আমরা এখানে জেনেছিলাম। তারপর 20 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়। দেখো এখানে কোশ্চেন করানো হয়েছে স্পার্মাটোফাইট নয় মানে এদের মধ্যে বীজ থাকবে না, কাদের মধ্যে টেরিডোফাইটের মধ্যে বীজ থাকে না। আর বলা হয়েছিল যে জিমনোস্পার্ম, মোনোকট ডাইকট কি অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পড়বে, আর জিমনোস্পার্মে বলা হয়েছিল জিমনোস্পার্মে বীজ থাকে কিন্তু সেটা ফলের ভিতরে থাকবে না, সেটা ফলের বাইরে থাকবে, মানে নেকেড সিড পাওয়া যায়। আর মোনোকট ডাইকট এগুলো হলো অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে মানে গুপ্তবীজি, মানে এগুলো বীজগুলো ফলের ভিতরে থাকে, টেরিডোফাইটের মধ্যে বীজ উৎপন্ন হয় না, ঠিক আছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন এটা তোমাদের পড়ানো হয়েছে কোষ চক্রের চেক পয়েন্টগুলো কী কী। এখানে দেখো G1 G2M, ঠিক আছে, এগুলো পড়ানো হয়েছে। এখানে এস কিন্তু তোমাদের একটা দশা, এস কিন্তু কোনো চেক পয়েন্ট নয়। তারপর দেখো 22 নম্বর প্রশ্নে বলেছে নিম্নলিখিত কোন পরিবাহকারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে। এটা একটা ট্রিকি কোশ্চেন ছিল, যদি তোমরা এই পেপসিন খরিত হয় কোথা থেকে এটা যদি জানো, ঠিক আছে, এটা যদি পড়ে থাকো পেপসিন খরিত হয় কোথা থেকে, আনসার ছিল পাকস্থলী। আর পাকস্থলী থেকে কী খরিত হয় HCl, তাহলে পাকস্থলীর যে এনভায়রনমেন্ট সেটা কি পাকস্থলীর পরিবেশটা আম্লিক প্রকৃতির হয়ে থাকে, তাহলে এখানে রাইট আনসার কী হয়ে যাবে পেপসিন, ঠিক আছে। তারপর এখানে সঠিক ক্রম এটা তোমাদের ডাইরেক্ট করানো হয়নি, আমি বলে দিচ্ছি এই কোশ্চেনটা তোমাদের ডাইরেক্ট করানো হয়নি। এখানে রাইট আনসার হবে বি। সঠিক ক্রমটি কি উদ্দীপক, গ্রাহক, তারপরে সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, কারক ও কলা,
ঠিক আছে, এখানে তোমাদের শুধু করানো হয়েছিল এটা হলো তোমাদের প্রতিবর্ত পথ যে রয়েছে, প্রতিবর্ত ক্রিয়া হওয়ার জন্য যে প্রতিবর্ত পথের প্রয়োজন, সেই প্রতিবর্ত পথের এটা ক্রম। ঠিক আছে, কোথা থেকে কোথায় কী যাবে তোমাদের শুধুমাত্র এখানে কি করানো হয়েছিল, এই প্রতিবর্ত যে পথ প্রতিবর্ত ক্রিয়ার উপরে এখানে সুষুম্নাকাণ্ডের উপরে একটা কোশ্চেন করানো হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা তোমাদের ডাইরেক্ট কিন্তু করানো হয়নি। তারপর নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, এটা তোমাদের অনেকবার করানো হয়েছে। যে এই যে দেখো ভার্মিফার অ্যাপেন্ডিক্স নিম্নের কোন অঙ্গের নিষ্ক্রিয় রূপ, সিকামের নিষ্ক্রিয় রূপ ছিল ভার্মিফার অ্যাপেন্ডিক্স, তাহলে এখানে সি নাম্বার হবে রাইট আনসার। তারপর নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো বলেছে যে কোষচক্রের ইন্টারফেসের কোন উপদশায় ডিএনএ 2C থেকে 4C হয়, মানে ডিএনএ ডুপ্লিকেশন হবে। এই যে ডিএনএ প্রতিলিপিকরণ দেখো কোষচক্রে পড়ানো হয়েছে তোমাদের এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। তারপর নেক্সট বলেছে নিম্নলিখিতর মধ্যে কোনটির সোয়ান কোষের সাথে সম্পর্কিত, এটা ডাইরেক্ট তোমাদের করানো হয়েছে। এই যে কোনটি সোয়ান কোষের সাথে সম্পর্কযুক্ত, অ্যাকশন বি নাম্বার রাইট। ঠিক আছে, তারপর নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে ছত্রাকের কোষপ্রাচীরে কোন উপাদানটি উপস্থিত থাকে, এটা তোমাদের অনেকবার করানো হয়েছে, এটা তোমাদের মক টেস্টে ছিল, এটা তোমাদের লাস্ট মিনিট সাজেশন যে দেওয়া ছিল সেখানেও ছিল। ঠিক আছে, ছত্রাকের কোষপ্রাচীরে কী পাওয়া যাবে, সেটা হলো কাইটিন। তারপর 28 নম্বর প্রশ্ন দেওয়া আছে বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি, এটার আনসার কি, আমাদের পেশির ল্যাকটিক অ্যাসিড জমে যায়। এটা আমরা কোথায় পড়েছি, মানবদেহের যে চলন এবং গমন ছিল তার ফার্স্ট কোশ্চেন যে ছিল এটা ছিল এটা যে পেশির অবসাদ দেখা যায় নিম্নলিখিত কি জমা হওয়ার ফলে, সেটা হলো ল্যাকটিক অ্যাসিড। মনে পড়ছে তোমাদের, তোমরা যারা কমপ্লিট ক্লাস দেখেছো কমফোর্ট স্টাডির, আমি তো আশা করছি যে তোমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে 75-এর মধ্যে 65-60 একদম পাওয়াই উচিত। কারণ দেখো তোমাদের আমি কিন্তু প্রুফ দেখাচ্ছি যে কোশ্চেনগুলো একদম সেট থেকেই এসেছে, যা তোমাদের করানো হয়েছে তাই এসেছে। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো, সেখানে কিন্তু লেখা আছে যা পড়িয়েছি তাই এসেছে, আর তোমাদের এখানে আমি দেখাচ্ছিও তাই। তারপর নেক্সট 29 নম্বর প্রশ্নে দেখো বলেছে নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ, এখানে দেখো জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে আমরা বায়োম্যাগনিফিকেশন বলি, তাহলে বায়োম্যাগনিফিকেশন জলাশয়ের সাথে সম্পর্কযুক্ত মানে জল দূষণ। তারপর এখানে 30 নম্বর প্রশ্ন বলেছে বর্তমান ভারতে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা তোমাদের কিন্তু একেবারেই করানো হয়নি, একেবারেই এই কোশ্চেনটা তোমাদের করানো হয়নি। ঠিক আছে, এটার আনসার কী হয় 7 হয়, এখানে 7 যেহেতু নেই তাই আমরা 6টাকে কারেন্ট আনসার হিসেবে ধরবো। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের করানো হয়নি। এতক্ষণ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই কিন্তু তোমাদের করানো হয়েছে। ঠিক আছে, যেগুলো ডাইরেক্ট করানো হয়নি সেগুলো কিন্তু কোনো প্রশ্নের মাধ্যমে তোমাদের আমি এক্সট্রা পয়েন্ট হিসেবে বলে দিয়েছিলাম। কিন্তু এই একটা কোশ্চেন আছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কতগুলি, এই কোশ্চেনটা কিন্তু একেবারেই করানো হয়নি, কোনো এক্সট্রা টপিক হিসেবেও এটা লেখানো হয়নি, একটি প্রশ্নই মাত্র বেরিয়েছে তোমাদের টোটাল লাইফ সায়েন্সের মধ্যে। তারপর নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো এখানে রিজেনারেশন বলা আছে, রিজেনারেশন বা পুনর্জন্ম কার দেখা যায়, দেখো এখানে আমি স্টার মার্কও দিয়ে দিয়েছিলাম যে উচ্চ পুনরুৎপাদন ক্ষমতা কার মধ্যে রয়েছে, প্ল্যানেরিয়ার মধ্যে রয়েছে। তারপর অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে, মানে অক্সিজেনেটেড ব্লাড কোন অংশে থাকবে হৃৎপিণ্ডের, এটা তোমাদের পড়ানো হয়েছে। দেখো এই যে হার্টের যে আমি সিম্পল যে ছবিটি তোমাদের রেখে দেখিয়েছিলাম সেখানের মধ্যে বলেছিলাম যে এই সাইডটিতে দূষিত রক্ত থাকবে আর এই সাইডে কী থাকবে, বিশুদ্ধ রক্ত থাকবে, তাহলে এখানে বাম অলিন্দ এবং বাম নিলয়। তারপর নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো বলেছে পরিণত অবস্থায় স্থায়ী কলাগুলি কোনগুলি জীবিত, এটা তোমাদের ম্যারাথন ক্লাসে করানো হয়েছে। তোমরা যারা যারা ম্যারাথন ক্লাস দেখেছো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পেয়েছো ম্যারাথন ক্লাস থেকে। এখানে দেখো মৃতকোষ বলা আছে, মৃতকোষ কোনগুলি, আর কোশ্চেন এসেছে জীবিত কোনগুলি। ঠিক আছে, তারপর 35 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি বা পরিবেশের ক্ষতি করে, এখানে তোমাদের বলা হয়েছিল এই যে পরাগরেণু বলেছে উদ্ভিদের কোন অংশ সাধারণত বায়ু দূষণ ঘটায়। এখানে যখন পরাগরেণুর কথা বলা হয়েছিল তখন বলেছিলাম যে পার্থেনিয়াম নামে এক ধরনের গাছ আছে যেটাকে আমরা ক্যারেট গ্রাস বলে থাকি, সেই ক্যারেট গ্রাসের যে পরাগরেণু আছে এই পরাগরেণু বায়ু দূষণ ঘটাতে সাহায্য করে, আমাদের কি অ্যালার্জির সৃষ্টি করে। ঠিক আছে, অ্যালার্জিন হিসেবে কাজ করে, তাহলে এটা কি পরিবেশের ক্ষতি করছে। আর তারপরে যে কচুরিপানা যে আছে, কচুরিপানা তোমাদের একটা গল্পই বলেছিলাম যে ব্রিটিশরা যখন প্রথম কলকাতায় এসেছিল তখন সেই ব্রিটিশকে ওয়েলকাম জানানোর জন্য এই কচুরিপানাকে কিন্তু সাজানো হয়েছিল। ঠিক আছে, আর তারপর ধীরে ধীরে পুরো বাংলার মধ্যে এই কচুরিপানা ছড়িয়ে যায়, তাই জন্য এই কচুরিপানাকে আমরা কী বলে থাকি এখন, টেরর অফ বেঙ্গল বলে থাকি। মনে পড়ছে তোমাদের? চলো নেক্সট 39 নম্বর দেখো, 39 নম্বর অ্যামিবার খাদ্য গ্রহণ জল গ্রহণ পদ্ধতিকে আমরা কী বলি, এটা তোমাদের ম্যারাথন ক্লাসে করানো হয়েছে। দেখো পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস হলো তরল খাদ্য গ্রহণ, আর কঠিন খাদ্য গ্রহণকে আমরা ফ্যাগোসাইটোসিস, এটাও আমরা পড়েছি। তাহলে এখানে তোমাদের এই দুটোই হয়ে যাচ্ছে রাইট আনসার এগুলো সবগুলি। তাহলে দেখো এখানে লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো ছিল ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলে অধিকাংশ প্রশ্ন, ঠিক আছে, ক্যাটাগরি 2 কিছু কিছু কোশ্চেন ছিল যেগুলো তোমাদের করানো হয়নি, কিন্তু ক্যাটাগরি 1-এর শুধুমাত্র একটা কোশ্চেন বাদে বাকি সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের নোট থেকেই এসেছে। তোমাদের যাদের যাদের ভালো হয়েছে এক্সাম খুবই ভালো, আর যাদের খারাপ হয়েছে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যদি নোট পড়তে ভালো মতো পিডিএফগুলো পড়তে, ক্লাসগুলো যদি খুব মনোযোগ সহকারে দেখতে, তাহলেই কিন্তু তোমাদের এক্সাম ভালো হতো, তোমাদের আজ টেনশন নিতে হতো না। কারণ কোশ্চেন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কোশ্চেন এসেছে নোট থেকেই। এবারে আমাদের লাইফ সায়েন্স হয়ে গেল, এবার আমরা ফিজিক্যাল সায়েন্সও দেখবো। ঠিক আছে, দেখো ফিজিক্যাল সায়েন্সেও কিন্তু এক একটা প্রশ্ন, প্রতিটি প্রশ্ন এসেছে। দেখো সবার প্রথম এখানে দেওয়া আছে 1 মোল NH3, তোমাদের মোল কীভাবে বের করতে হয় এটা শিখিয়েছি, অনেকবার শিখেছি, বহুবার এই কোশ্চেনটা ছিল যে মোল বের করার মাধ্যমে কীভাবে তোমাদের রাসায়নিক গণনার অঙ্কগুলো করতে হয়, অনেকবার করিয়েছি তোমাদের। তো যদি তোমাদের শুধুমাত্র মোলটা জানা থাকতো তাহলেই কিন্তু তোমার আনসার বের করতে পারতো। এখানে 1-এর সাথে C হবে, দেখো 1-এর সাথে C শুধুমাত্র একটা অপশানেই আছে।
তারপর নেক্সট 42 নম্বর প্রশ্ন, এটা কি, এটা এই গ্রাফটা হলো অহমীয় পরিবাহীর বা নন ওহমিক কন্ডাক্টরের। তোমাদের ওহমীয় অহমীয় পরিবাহী এই সমস্ত কিছু পড়ানো হয়েছে, সেখানে বলা হয়েছিল যে ওহমীয় পরিবাহীর উদাহরণ কি, অহমীয় পরিবাহীর উদাহরণ কি। তো সেই টপিকটি যদি তোমাদের রিভিশন দেওয়া থাকতো তাহলে কিন্তু তোমরা এই কোশ্চেন সঠিক আনসার করতে পারতে। তারপর দেখো নেক্সট 43 নম্বর প্রশ্ন, তারপর বলেছে একটি বস্তুকণা তড়িৎ গতি লাভ করে, মানে ত্বরণ কখন লাভ করবে, যখন একটি অপ্রতিমিত বল ওর উপর কাজ করবে। তোমাদের পড়ানো হয়েছিল যে F = ma। এবারে দেখো F প্রতিমিত যদি বলে তাহলে F এর মান কী হবে, 0 হবে। F এর মান 0, তাহলে F এর মান যদি 0 হয় তাহলে অ্যাসিলারেশন কী হবে, 0। তারপর বলেছে যখন একটি অপ্রতিমিত বল, মানে F ≠ = 0, ঠিক আছে, F ≠ = 0, তাহলে এখানে A ≠ 0 হবে, ≠ 0 হবে, তার মানে এখানে ত্বরণ লাভ করছে, তাহলে রাইট আনসার A হয়ে যাচ্ছে। তাহলে দেখো ডাইরেক্ট করানো হয়নি, কিন্তু তোমাদের কিন্তু কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয়েছিল। তারপর নেক্সট 44 নম্বর প্রশ্ন দেখো, বলেছে একজন স্বাস্থ্যসেবিকা কোনো রোগীর দেহের উষ্ণতা ফারেনহাইট স্কেলে 4.5 ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন, ওই উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে কত হবে। এটা তোমাদের ম্যারাথন ক্লাসে করানো হয়েছে, আর আমি বলে দিয়েছিলাম যে C/5 = F - 32/9, এটা তো আমাদের সূত্র, যদি শুধুমাত্র উষ্ণতা দেওয়া থাকে। আর যদি বৃদ্ধি দেওয়া থাকে, উষ্ণতা বৃদ্ধি, ঠিক আছে, ফারেনহাইট স্কেলে অথবা সেলসিয়াস স্কেলে, তাহলে আমাদের যে সূত্রটা সেটা হলো ΔC/5 = ΔF/9। এটা তোমাদের করানো হয়েছে, বলেছিলাম, বারবার করে বলেছিলাম। দেখো ডাইরেক্ট সেই কোশ্চেনটি তোমাদের 44 নম্বরে চলে এসেছে। তারপর নেক্সট 45 নম্বর প্রশ্ন, বলছে ইভি এর ইউনিট, ঠিক আছে, ইভি কিসের ইউনিট, এটা তোমাদের জিজ্ঞেস করেছে, ইভি কোন রাশির ইউনিট। তোমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে পড়েছিলাম যে একদম লোয়েস্ট লেভেলে, গ্রাউন্ড লেভেলে এনার্জি, আয়োনাইজেশন এনার্জি কী থাকে, -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা পড়ানো হয়েছে। তো এখানেই দেখো এই যে আয়োনাইজেশন এনার্জির কিন্তু একক হলো ইলেকট্রন ভোল্ট, আয়োনাইজেশন শক্তি বা আয়নায়ন শক্তি। নেক্সট 46 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে, জারণের সময় বলেছিলাম যে অ্যান্ড অক্স আর হলো রেড ক্যাট, মানে অ্যানোডের মধ্যে অক্সিডেশন ঘটবে আর ক্যাথোডের মধ্যে কী করবে, রিডাকশন করবে। তাহলে আমাদের এখানে বলেছে কি, জারণ মানে অক্সিডেশন কোথায় করবে, অক্সিডেশন করবে অ্যানোডে, রাইট আনসার তোমাদের বি। তারপর 47 নম্বর প্রশ্ন বলেছে ডিনেচার স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে যে উপাদানটি থাকে, দেখো এখানে বলা আছে মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে আমরা ডিনেচার স্পিরিট বলে থাকি, যার মধ্যে 90% ইথাইল অ্যালকোহল থাকবে এবং 10% মিথাইল অ্যালকোহল থাকবে। তাহলে এখানে ইথাইল অ্যালকোহলের সাথে মিথাইল অ্যালকোহল যুক্ত হয়ে ডিনেচার স্পিরিট অথবা মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয়, ঠিক আছে। নেক্সট 48 নম্বর প্রশ্ন বলেছে ভিনিগার হলো অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ কত, এটা তোমাদের করানো হয়েছে। দেখো অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে আমরা কী বলে থাকি, ভিনিগার বলে থাকি। নেক্সট 49 নম্বর প্রশ্ন দেখো, বলেছে পানীয় জলে পিএইচের অনুমোদন সীমা কি, এটা তোমাদের একটা মক টেস্টে ছিল, এটা তোমাদের একটা মক টেস্টের কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন এসেছে পানীয় জলের পিএইচের অনুমোদন সীমা কত, 6.5 to 8.5, বি নাম্বার তোমাদের রাইট আনসার। নেক্সট 50 নম্বরে দেখো বলেছে এখানে যে বিজারণ ক্ষমতা ক্রম, তোমাদের যখন আমি পড়েছিলাম পেরিয়ডিক টেবল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নায়ন শক্তি, তড়িৎনাত্মকতা, জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা কীভাবে পরিবর্তন হয়, বাদিক থেকে ডান দিকে আর উপর থেকে নিচের দিকে। দেখো এখানে বিজারণ ক্ষমতা থেকে কোশ্চেন চলে এসেছে, বিজারণ ক্ষমতা বাদিক থেকে ডান দিকে গেলে হ্রাস পাবে, উপর থেকে নিচেতে গেলে বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি সবথেকে বেশি কার হবে, আই এর হবে, তারপর বি এর, তারপর এ সিএল, তারপর হলো এফ, রাইট আনসার হলো সি। তারপর নেক্সট 51 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলেছে যে কোনো একটি বস্তুকে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেমি দূরত্বে রাখা আছে। তাহলে আমরা জানি যে F = R/2, R = 2F, তাহলে বক্রতা ব্যাসার্ধ সেই যে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ রয়েছে, তার বক্রতা ব্যাসার্ধ কি, বক্রতা ব্যাসার্ধ হলো 20, আর 20 সেন্টিমিটার আমাদের বস্তু রাখা আছে, মানে বক্রতা ব্যাসার্ধে কোনো বস্তু রাখলে সেই বস্তুর প্রতিবিম্ব কী হয়, সমান এবং অপশিষ্ট হয়। এটা তোমাদের মক টেস্টের কোশ্চেন ছিল, এই যে দেখো এখানে সমান এবং অপশিষ্ট, তাহলে রাইট আনসার হবে তোমাদের সি, বস্তু সমান সাইজের হবে। তারপর নেক্সট 52 নম্বর প্রশ্ন বলেছে নিচের প্রদত্ত কোণটিকে 1 অ্যাম্পিয়ার হিসেবে প্রকাশ করা যায়। এই কোশ্চেনটি, এই 23 নম্বর কোশ্চেনটি করানোর সময় তোমাদের একটা সূত্র আমি বলেছিলাম যে I = Q/T। এখানে I মানে কি, অ্যাম্পিয়ার, ঠিক আছে, তারপর কিউ মানে কি, কুলম, কিউ এর একক, তারপর টাইমের একক কি, সেকেন্ড, তাহলে দেখো কুলম সেকেন্ড ইনভার্স, ডি নাম্বার হচ্ছে আমাদের রাইট আনসার। তারপর নেক্সট 53 নম্বর প্রশ্ন বলেছে যে একটি অনুভূমিক মেঝের উপর 50 কেজি ভরের ব্লক রাখা আছে, ব্লকটির উপর প্রতিক্রিয়াশীল বল কি পাওয়া যাবে। দেখো এটা একটা মেঝে দেওয়া আছে, মেঝের উপর একটা ব্লক রাখা আছে, তাহলে প্রতিক্রিয়াশীল বল মানে উপরে বল কত কাজ করবে, নিচে mg কাজ করবে, যেহেতু এটা এখানে স্থির অবস্থায় আছে। এ ধরনের কোশ্চেন তোমাদের করানো হয়েছে। mg মানে কত, এম এর মান দেওয়া আছে 50, জির মান দেওয়া আছে আমাদের 10, তাহলে আমাদের আনসার কত আসবে, 500, সি নাম্বার হবে রাইট আনসার। তারপর বলেছে নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো। দেখো সেম কোশ্চেন তোমাদের করানো হয়েছে যে Ca++ আয়নের ইলেকট্রন সংখ্যা সমান হবে কার সাথে, ঠিক আছে, মানে আইসো ইলেকট্রনিক হবে কার সাথে, তাহলে এখানে তোমাদের রাইট আনসার হবে অপশন নাম্বার এ, Li+। তারপর নেক্সট 55 নম্বর প্রশ্ন দেখো,
বলেছে যে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে কেবলমাত্র কোন ধাতুর বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর এই কোশ্চেনটা আমরা আলাদাভাবে করেছি, সেটা হলো শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিড এমজি ধাতুর সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে। এখানে আমরা হাইড্রোজেন, এই কোশ্চেনটা এখানে শুধু একটু ঘুরিয়ে দিয়েছে, এটা আমাদের করানো হয়েছে। তারপর নেক্সট 56 নম্বর প্রশ্ন বলেছে সাউন্ড ওয়েভ সাউন্ড ওয়েভ হলো এক ধরনের কি অনুদৈর্ঘ্য তরঙ্গ নাকি তির্যক তরঙ্গ। এটা তোমাদের করানো হয়েছে। দেখো আলোর তরঙ্গ হলো এক ধরনের তির্যক তরঙ্গ, আর সেখানে বলা হয়েছিল যে শব্দ তরঙ্গ হলো এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো বলেছে যে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হয়। এখানে তোমাদের সেম করানো হয়েছে। দেখো এখানে পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান আপন টাইম, ঠিক আছে। এখানে ডব্লিউ হলো গিয়ে শক্তি, টি হলো গিয়ে টাইম। তাহলে এই সূত্রটা যদি তোমাদের জানা থাকতো, এই সূত্রটা এখানে প্রয়োগ করলেই কিন্তু তোমাদের আনসার বেরিয়ে আসতো কত, 6 কিলোজুল। তারপর নেক্সট 59 নম্বর প্রশ্ন দেখো এখানে বলেছে যে লিনতাপ রাশিটির মাত্রিয় সংকেত কী। লিনতাপ, এখানে এই কোশ্চেন, এই 12 নম্বর কোশ্চেনটি, এটা তোমাদের পিওয়াইকিউ একটা কোশ্চেন ছিল। এই পিওয়াইকিউ কোশ্চেনটি করানোর সময় তোমাদের পড়ানো হয়েছিল যে কিউ ইকুয়ালস টু এম এল। এখানে এল কি, এল ছিল লিনতাপ। আর তোমাদের বলেছিলাম যে কিউ হলো এনার্জি, এনার্জি হলো এক ধরনের শক্তি। শক্তি কি, শক্তি হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এখানে এম হলো এম আর লিনতাপ হলো এল, তাহলে এম কাটা গেল। লিনতাপে আমাদের মাত্রা কি আসছে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাই তো। এখানে আমাদের রাইট আনসার কী হচ্ছে তাহলে, অপশন নাম্বার এ। তাহলে এটাও তোমাদের কিন্তু কনসেপ্ট করানো হয়েছে, ডাইরেক্ট কোশ্চেন করানো হয়নি, কিন্তু কনসেপ্ট তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল। তারপর নেক্সট 60 নম্বর প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্সের লাস্ট প্রশ্ন, এটা তোমাদের হুবহু করানো হয়েছে। দেখো এখানে বলেছে যে যদি একটি আলফা কণা নির্গত হয় তাহলে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কী পরিবর্তন হবে, সে ধরনের একটা কোশ্চেন করানো হয়েছে। এখানে দেখো যদি আলফা কণা বেরিয়ে যায় তাহলে কী পরিবর্তন হবে, মৌলের পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পাবে। আর এখানে বলেছিলাম যে মৌলের পারমাণবিক সংখ্যা 4 একক বৃদ্ধি পাবে না, 4 একক হ্রাস পাবে। দুটোই কী হয়, হ্রাস পায়। পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পাবে আর ভর সংখ্যা 4 একক হ্রাস পাবে। তাহলে এটা যদি তোমাদের জানা থাকতো তাহলে এটার আনসার তোমরা করতে পারতে। এই গেল ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে কিন্তু সমস্ত কোশ্চেন, প্রায় সমস্ত কোশ্চেনই কিন্তু তোমাদের করানো হয়েছে, সমস্ত কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছিল। তারপর নেক্সট তোমাদের যে জিকের থেকে যে সায়েন্সের দুটো কোশ্চেন এসেছে, দুটো কোশ্চেনই তোমাদের করানো হয়েছে। দেখো এখানে 87 নম্বর কোশ্চেন ছিল যে ড্যাশের রাসায়নিক উপাদান Hg। তোমাদের ম্যারাথন ক্লাসে, ঠিক আছে, ম্যারাথন ক্লাসে বলা হয়েছিল যে সমস্ত মৌলের চিহ্ন আলাদা হয় তার নামের থেকে, যেমন টাংস্টেনকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, সেরকমই আমি তোমাদের বলেছিলাম যে যদি আসে কোশ্চেন তাহলে AU মানে গোল্ড, AG মানে সিলভার, HG মানে হলো মার্কারি বা পারদ। এই তিনটি আর টাংস্টেন রয়েছে, এই টোটাল যে 4টি মৌল আছে, এই 4টির মৌল থেকেই কোশ্চেন আসতে পারে। দেখো তোমাদের জিকেতে যে কোশ্চেনটি এসেছে সায়েন্সের থেকে একটা কোশ্চেন, সেটা কিন্তু একদম ডাইরেক্ট Hg দিয়ে দিয়েছে, ঠিক আছে। Hg হলো পারদের সংকেত, এটা তোমাদের করানো হয়েছে ম্যারাথন ক্লাসে। তারপর নেক্সট 94 নম্বর প্রশ্ন যে ছিল সায়েন্সের আরেকটা কোশ্চেন, সেখানে ছিল ড্যাশ গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। এটাও তোমাদের করা হয়েছে যে অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়। অগ্নি নির্বাপক যন্ত্র মানে ফায়ার এক্সটিংগুইজার, মানে যেটা দিয়ে আমরা আগুন নেভাই, সেই যন্ত্রে আমরা কোন গ্যাস ব্যবহার করে থাকি। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড আমাদের রাইট আনসার ছিল, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড আমাদের রাইট আনসার, অপশন নাম্বার বি। তাহলে তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জেনারেল নলেজ, ঠিক আছে। জেনারেল নলেজে আমি ইতিহাস, ভূগোল বা বাকি যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলোর কথা আমি বলছি না, সায়েন্সের থেকে যে কোশ্চেন এসেছে, ঠিক আছে। কারণ কম্পোজ স্টাডিতে কিন্তু তোমাদের মেইনলি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের উপরেই ক্লাস দেওয়া হয়েছে। আর এই দুটি সাবজেক্টই যে তোমাদের করানো হয়েছে কম্পোজ স্টাডিতে, দুটি সাবজেক্টে যতগুলো প্রশ্ন করানো হয়েছে সেখান থেকেই কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন এসেছে। যদি তোমরা ঠিকঠাকভাবে ক্লাস করতে, আমি যেভাবে তোমাদের স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিলাম, এভাবে তোমাদের এখন ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স মিলে 75 প্লাস জেনারেল নলেজের 2 মানে 77-এর মধ্যে তুমি যদি 65 প্লাস করতে, ঠিক আছে, 65 প্লাস ধরলাম, 77-এ 65 প্লাস আমি 12 নাম্বার বাদই দিলাম, তবুও কিন্তু তোমরা সিলেকশনের খুব কাছাকাছি থাকতে। এখানে 65 প্লাস, তারপর ইংলিশ ছিল, রিজনিং ছিল, ম্যাথ ছিল। রিজনিং তো একদম বাচ্চাদের প্রশ্ন এসেছে, রিজনিংয়ে 5-এ 5 পাওয়াটা খুবই জরুরি ছিল তোমাদের সকলেরই, আর আশা করছি তোমরা সকলেই রিজনিং সব ঠিক করেছো। তাহলে দেখো রিজনিংয়ে 5 হলে এখানে 70 হয়ে গেল। তারপর ম্যাথের মধ্যে 10-এর থেকে যদি 5ও আসতো 75। তারপর ইংলিশেও 10-এর থেকে যদি 5 আসতো তাহলে 75 আর 5 80, তাহলে 80 প্লাস মার্কস কিন্তু তোমাদের এমনি হয়ে যায়। বেশি করে নাম্বার বাদ দিয়েও কিন্তু তোমাদের অবশেষে 80 প্লাস নাম্বার আসা উচিত ছিল। তোমরা হয়তো খুব কম জনেরই এরকম ভিডিও দেখলে যে ডাইরেক্ট একদম তোমাদের স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিল ক্লাস নোটের, যে হ্যাঁ ক্লাস নোট থেকেই কোশ্চেন তোমাদের হুবহু এসেছে। এটা তোমাদের জন্য বানানোর প্রয়োজন বোধ করেছিলাম আমি, তাই তোমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদের বানিয়ে দিলাম। এক্সামের দিন আনসার কি দেওয়ার পর যখন আমি তোমাদের মার্কসগুলো জিজ্ঞেস করলাম গ্রুপে তারপর চ্যানেলে, তখন দেখলাম যে কিছু স্টুডেন্টস চ্যানেল থেকে, গ্রুপ থেকে, ঠিক আছে, তারা বেরিয়ে গেল, চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিল। তো তারপর আমি ভাবলাম যে তোমাদের সাথে এরকম একটা ডিসকাশন, এরকম একটা ভিডিও নিয়ে আসা উচিত, তাই জন্যই কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটি আনা। তো ব্যাপারটা হচ্ছে যদি সবার সিলেকশন হয়ে যায় খুবই ভালো, এমনও অনেকেই রয়েছে যে যাদের হয়তো বা সিলেকশন হবে না, মন খারাপ করে লাভ নেই, ঠিক আছে। তোমার যতটা তুমি দিয়েছো নিজেকে প্রশ্ন করো যে 100% যদি দিয়ে থাকো, তারপরেও যদি না হয় সেই ব্যাপারটা আলাদা। আর যদি তোমার কমপ্লিট এখনও দাওনি, ঠিক আছে, তোমার পোটেনশিয়াল এখনও রয়েছে, তাহলে তুমি অবশ্যই উঠে দাঁড়াও, নেক্সট ইয়ার 2025-এর জন্য প্রিপারেশন শুরু করো।
আর তোমরা যারা 2025-এ এএনএম জিএনএম প্রথমবার দেবে তোমাদের জন্যও বলছি, তোমরা ভিডিওটি দেখে নিলে কমপ্লিট। তোমরা বুঝতেই পারছো যে 2024-এর যে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পেপার কমপ্লিট কিন্তু এই যে কম্পোজ স্টাডির নোট সেখান থেকেই কিন্তু এসেছে। এভাবেই তোমাদের পড়ানো হবে নেক্সট ইয়ারের জন্যও। আর একইভাবে 2025-এর যে প্রশ্নপত্র তৈরি হবে সেখানকারও কিন্তু প্রশ্নগুলো এই কম্পোজ স্টাডির থেকেই পাওয়া যাবে, এটা আমি তোমাদের বলে দিচ্ছি আজকেই। তোমরা 2024-এর এক্সাম্পল দেখে নিলে, তাই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা যারা ড্রপ দিচ্ছ ভেবে নিয়েছো যে আরেকবার এক্সাম দেবে, যারা দিয়েছো তাদেরকেও বলেছি, আর তোমরা যারা প্রথমবার দেবে তাদেরকেও আমি এই ভিডিওটি দেখতে বলেছি। আশা করছি তোমরা ভিডিওটি কমপ্লিট দেখে নিয়েছো আর বুঝতেও পেরেছো আমার কথাগুলো কিন্তু মিথ্যে নয়, যা থাম্বনেইলে লেখা ছিল আর পুরো ভিডিওতে আমি কিন্তু সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে তোমাদের জন্য যে ভিডিওটি আসবে সেটি থাকবে কাট অফের, ঠিক আছে? একদম কাট অফের উপর দারুণ কাজ করা হচ্ছে। ডিটেলস তোমাদের জন্য একটা অ্যানালিসিস ভিডিও নিয়ে আসা হবে কাট অফের ওপরে। ইতিমধ্যেই হয়তোবা তোমরা অনেক কাট অফের ভিডিও দেখে নিয়েছো, কিন্তু আমি বলবো আমি যে কাট অফের ভিডিওটি নিয়ে আসবো সেই ভিডিও তোমরা অবশ্যই দেখবে। সেটা দেখলে তুমি বুঝতে পারবে যে তুমি সিলেকশনের কোন জায়গাটায় দাঁড়িয়ে আছো। আর অনেক অ্যানালিসিস করার পরেই কিন্তু এই কাট অফটা বের করা হয়েছে, তাই তোমরা বুঝতেই পারছো যে ওই ভিডিওটি কতটা অথেন্টিক হতে চলেছে। তাই কমপ্লিট ভিডিওটি তোমরা দেখবে, আমি তোমাদের আগেই বলে দিলাম এই ভিডিওতেই। যাদের এক্সাম ভালো হয়েছে, যাদের সিলেকশন হয়ে যাবে একদম ধরে নিয়েছো, ধরো তোমাদের 85+, 90+ নাম্বার এসে গিয়েছে, 75+ এরকম নাম্বার চলে এসেছে, তোমরা ধরে নিয়েছো যারা যে সিলেকশন হয়ে গিয়েছে, খুবই ভালো। আর তোমরা যারা ভাবছো যে আমরা বর্ডার লাইনে আছি বা তার থেকে নিচে আছি, তোমরা নতুন ভাবে এক্সাম দেবে 2025-এ, তোমাদের জন্য বলবো যে তোমরা কোমর বেঁধে নাও, তোমাদের সাথে কম্পোজ স্টাডি আছে, থাকবে। আর 2025-এর ব্যাচ তোমাদের জন্য কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তো এই নিয়ে, ঠিক আছে, এই ব্যাচে কী নতুন অ্যাড করা যায়, তোমাদের কোনটাতে সুবিধা হবে, ঠিক আছে, এই সমস্ত কিছু তোমাদের কাছ থেকেই আমরা জানতে চাই। তো তার জন্য একটা কোনো লাইভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, যেখানে তোমাদের সুবিধে অসুবিধাগুলো আমরা জানার মাধ্যমে ইউটিউবের মধ্যেই একটা ফ্রি ব্যাচ আমরা চালু করতে পারি। তো সেই লাইভ ক্লাসটি যখন নেওয়া হবে তোমাদের নোটিফাই করে দেওয়া হবে, খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের জন্য 2025-এর জন্য ব্যাচ লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করছি তোমরা কমপ্লিট ভিডিওটি দেখে থাম্বনেইলের যে কথাটি ছিল সেটা বুঝতে পেরেছো। তোমাদেরকে একটি কথাই বলবো যে যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 2025-এর জন্য তোমরা যারা প্রিপেয়ার হচ্ছ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। 2024-এর কাউন্সিলিংয়ে যারা বসবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিও, ঠিক আছে? যারা প্রিপারেশন নেবে 2025-এর জন্য, তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দাও, যাতে তারা কম্পোজ স্টাডির সাথে যুক্ত হতে পারে। কারণ অনেকের মনে হতে পারে যে এ ধরনের একটা ছোটো চ্যানেল যার 1000 সাবস্ক্রাইবার, 1100 সাবস্ক্রাইবার কেমন হবে, কী রকম পড়াবে। তো তার জন্যই কিন্তু তোমাদের এই ভিডিওটি আনা, যে চ্যানেলটি ছোট হতে পারে কিন্তু এর মধ্যে যে কন্টেন্ট আছে সেগুলো কিন্তু সব বড় বড় কন্টেন্ট। তাই তোমরা চ্যানেলটিকে, ভিডিওগুলোকে তোমাদের বন্ধুবান্ধব, তোমাদের ফ্যামিলি মেম্বার যারা এএনএম জিএনএম প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে শেয়ার করে দাও, তাদেরকে বলো সাবস্ক্রাইব করে যাতে পাশে থাকতে। আমরা তোমাদের পাশে রয়েছি আর পাশে থাকবো, ঠিক আছে? তাহলে ভিডিওটিকে আর বড় করছি না। তোমরা যদি সমস্ত ভিডিও চ্যানেলটিকে যদি ভালোভাবে লক্ষ্য করো, তোমাদের জন্য কিন্তু নতুন একটা অপশান খুলেছে। যদি তোমরা সেই ব্যাপারটিকে লক্ষ্য করে থাকো, আইডেন্টিফাই করে থাকো, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে সেই যে নতুন অপশানটি খুলেছে সেটা কী। আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো চেক করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কাট অফ ভিডিওতে। ততদিন বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।